ঈদকে সামনে রেখে ব্যবসায়িক কর্মচাঞ্চল্য বাড়লেও নানা সমস্যায় জর্জরিত চাঁপাইনবাবগঞ্জের তাঁত শিল্প। তবে তাঁতের জন্য বিখ্যাত চাঁপাইনবাবগঞ্জ জেলার এই শিল্প বর্তমানে নানা সমস্যায় জর্জরিত। একের পর এক তাঁত বন্ধ হয়ে যাওয়ায় বেকার হয়ে পড়েছেন শত শত শ্রমিক। সুযোগ সুবিধা ও পৃষ্ঠপোষকতার অভাবে বিদেশি পোশাকের সাথে প্রতিযোগিতায় ক্রমে পিছিয়ে পড়ছে এখানকার ব্যবসায়ীরা। তাই এই শিল্পের ঐতিহ্য রক্ষায় সরকারকে এগিয়ে আসার আহ্বান সংশ্লিষ্টদের। খটখট এই শব্দ হস্তচালিত তাঁতের। খটখট শব্দ তুলে একমনে হস্তচালিত তাঁত যন্ত্রে রেশমের ধান কাপড় বুনছেন কারিগররা। যেই কাপড় থেকে তৈরি হবে রেশম সিল্কের শাড়ি, পাঞ্জাবি, বেনারসি, গরদের শার্ট, মটকাসহ নানা পোশাক। আর ঈদকে ঘিরে এই ব্যস্ততা এখন চাঁপাইনবাবগঞ্জের তাঁতপল্লীগুলোতে। তবে সারা বছর যত না সরব থাকে, ঈদ এলে তা বেড়ে যায় কয়েক গুণ। এখানকার রেশম সিল্কের তৈরি মসলিন ও বাহারি সব শাড়ির গুণগত মান যেমন অনন্য, তেমনি দামও সাশ্রয়ী, যার খ্যাতি শুধু দেশ জুড়ে নয়, বিদেশেও। ঈদকে সামনে রেখে শাড়ির বুননে বৈচিত্র্য আর নতুনত্বের ছোঁয়া দিতে দিনরাত কাজ করছেন এখানকার কারিগররা। তবে বর্তমানে এই শিল্পে চলছে মন্দাভাব। দিন দিন কমছে তাঁতের সংখ্যাও। আর কাজের পরিমাণ কমে যাওয়ায় পরিবার পরিজন নিয়ে বিপাকে এই শিল্পের কারিগররা। শুধু তাই নয়, হস্তচালিত তাঁতে কারিগররা রেশম সুতায় চকচকে দামি সব কাপড় বুনলেও আক্ষেপ আছে নিজেরা কখনো এসব দামি কাপড় পরতে পারেন না। জীবনও তাদের মসৃণ নয়, বড়ই সাদামাটা। উৎসব-পার্বণ এলেও এ পেশায় বাড়তি কোনো আয়ের ব্যবস্থা না থাকায় তারা তাদের জীবনের অনেক ইচ্ছাই পূরণ করতে পারেন না। এখানকার তৈরি বাহারি সব রেশম সিল্কের পোশাক ছড়িয়ে পড়েছে রাজধানী ঢাকায় অভিজাত বিপণিবিতান ও দেশের বিভিন্ন স্থানে। চাহিদা রয়েছে বিদেশেও। তাঁত মালিকরা বলছেন, বর্তমানে রং সুতাসহ বিভিন্ন উপকরণের মূল্য বৃদ্ধির পাশাপাশি প্রভাব বেড়েছে বিদেশি কাপড়ের। তাদের দাবি, বিলুপ্তপ্রায় এই শিল্পে সরকার যদি হাতে বোনা এসব রেশমের পণ্যের দিকে নজর দিত, তাহলে দেশি শিল্প টিকে থাকত। এখানকার সিংহভাগ কাপড় কেনে আড়ং। সম্প্রতি তারাও কাপড় কেনা কমিয়ে দিয়েছে। দেশের ঐতিহ্যবাহী এই শিল্পকে টিকে রাখতে তাই বিদেশি রপ্তানি শুল্ক সুদহীন ও বিকল্প ব্যবস্থা নেওয়ার দাবি তাঁত সমিতির নেতাদের। একসময় চাঁপাইনবাবগঞ্জ জেলায় প্রায় 20,000-এর মতো তাঁত থাকলেও বর্তমানে 2,000-এর মতো তাঁত রয়েছে। জেলার তাঁতপল্লীগুলোতে তাঁতে কাপড় বুনে বর্তমানে জীবিকা নির্বাহ করেন 250 থেকে 300 জন শ্রমিক। জেলার এই ঐতিহ্য রক্ষায় এগিয়ে আসবে সরকার, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। আমরা সরেজমিনে ঈদের আগে সে এলাকাটি ঘুরেছি এবং স্থানীয় তাঁত কারিগর ও ব্যবসায়ীদের সাথে কথা বলেছি। তারা আমাদের যেটি জানিয়েছেন, তারা বলছেন এখানে যে রং এবং সুতা আছে, সেই সুতা এবং রঙের ব্যাপক দাম, যার কারণে যে কাপড়টা তৈরি হয় সেই কাপড়টা দামও অনেক, কিন্তু গুণগত মান থেকে কাপড়টা ভালো। কিন্তু বাজারে সাধারণত যে কাপড়গুলো পাওয়া যায় সেগুলো
তেমন শৌখিন না, অর্থাৎ সেই কাপড়গুলো তেমন ভালো না। বিশেষ করে চীন থেকে আমদানি করা এই সুতার কাপড় আমরা বাজারে অহরহ দেখতে পাই। আর আড়ংয়ের কাছে জিম্মি ওখানকার ব্যবসায়ীরা আড়ংয়ের ব্যাপারে আমাদের কাছে তারা মুখ খুলেননি। আমরা সেখানে যখন কাজ করি সেখানে অনেক বেগ পেতে হয়, কারণ আড়ংরা তাদেরকে বিভিন্নভাবে জিম্মি করে রেখেছে। দর্শক, আজ এই পর্যন্ত, আগামীতে দেখা হবে আরও অন্য কিছু নিয়ে। আসসালামু আলাইকুম। সিল্কের কাপড়ের যে দাম, আগে যে দাম ছিল এখন যে দাম, তাতে এখন ক্রয় ক্ষমতার বাইরে হয়ে গেছে সিল্কের কাপড়। আগে 130-40 টাকা বা 200 টাকা গজ পেত, এখন ওই কাপড় 1000-এর উপর কিনতে হয়েছে এক গজ কাপড়। এই জন্যে আমাদের অবস্থাটা এরকম। দিন খারাপ হয়েছে, সুতোর দাম ধীরে ধীরে বাড়ছে। সুতোর দাম ধীরে বাড়লে মার্কেটে যে কাপড়টা যাচ্ছে ধরেন দাম অতিরিক্ত পড়ছে। এই জন্য এই অবস্থা। মানে ওরা যদি বিক্রি করতে না পারে তাহলে তো আমার কাছ থেকে ক্রয় করবে না। ব্ল্যাক যেভাবে অর্ডার ছাড়তো এখন সেভাবে অর্ডার ছাড়ছে না, যেহেতু তাঁত অর্ধেকে চলে আসছে। এখন আমাদের এই শিল্পকে টিকিয়ে রাখতে সরকার বিকল্প ব্যবস্থা নিতে হবে। আমাদের এখানকার পণ্যগুলো যাতে বিদেশে রপ্তানি হয় তাহলে আমাদের পক্ষে সুবিধা হবে। ঈদের জন্য হালকা পাতলা চলছে, আবার ঈদের পর ব্যবসা সেরকম চলবে না, কিন্তু চলছে মোটামুটি। 1-8 বছর থেকে তাঁতের কাজ খুবই কম, ব্যবসা বাণিজ্য খারাপ। আগের ব্যবসা আর নাই, 2 বছর থেকে তাঁত শিল্পের ব্যবসা পুরোই হারিয়ে গেছে। অনেক তাঁতের বন্ধ হয়ে আছে, অনেক তাঁত। আমাদের এখানে অনেক কারিগর কাজ করতো, আগে 20 জন কাজ করলে এখন একটা ঘরে 5 জন কাজ করছে, আবার 2 জন কাজ করছে। কোনো ঘরে কাজ হচ্ছে না, আবার অনেক ঘরে কাজ বন্ধ হয়ে গেছে। আগে পেশায় খুব ভালো ব্যবসা হয়েছে, বেচা কেনা হয়েছে, মহাজনেরাও খুব লাভ করেছে। আমরা হয়তো মানে শ্রমিক হিসেবে আমাদের খাইয়ে দিয়ে আমাদের দিন চলে গেছে। আমাদের উৎপন্ন বেশি হয়নি, আমাদের ঘরে যে বেশি থেকেছে তা থাকেনি, কিন্তু খাইয়ে দিয়ে আমাদের সচ্ছলতায় চলে গেছে দিন। কিন্তু এখন যায়নি, এখন আমরা ঋণগ্রস্ত। যার কারণে আমাদের যত আমরা শ্রমিক আছি, শ্রমিকেরা সব অন্য কাজের ভিতরে সব লিপ্ত হয়ে গেছে, কারণ যে এই কাজ সব বাদ দিয়ে দিচ্ছে। এই কাজ করে আপনার দিন চলে না, হারিয়ে গেছে। এটা না থাকে আপনি দেখেন, এখানে চলে যান, যে দেখেন কত তাপ পড়ে আছে, অনেক এমনি প্রায় জায়গাতে এরকম দেখেন গোটা গ্রাম। আমাদের এই গ্রামে আপনার 2-3 হাজার হয়তো তাপ চলেছে, কিন্তু এখন হয়তো 100টা তাপ চলতে হয়তো মাথা খারাপ হয়েছে, হচ্ছে না ব্যবসা। পরিবার পরিজন নিয়ে আমার খুব বিপদে আছে। আমার আগে 2টা ছিল, এখন একটা আছে, তাও ঠিক মতন চলছে না। অসুবিধা হচ্ছে, সবারই অসুবিধা হচ্ছে। তার বন্ধ থাকলে সংসার চালায় তো আপনার অসুবিধা হচ্ছে। ব্যবসা খারাপের জন্য আপনার কারিগরও এখন রাখছে না, কারিগর আপনার বাদ চলে যাচ্ছে। নানা কারণে আমার ব্যবসাটা আমাদের ঠিক মতন চলছে না। আমাদের পেশা সেজন্য আমাদেরকে করতে হচ্ছে। 1 মাস থেকে আপনার ঈদুল কাজ করছে, আপনার ঈদ পার হয়ে গেলে আপনার আমার অন্য কাজ চলে যাবো কাজে। আপনার কাজ নাই, আপনার অর্ডার নাই, অর্ডার না থাকলে তো আমরা কাজ করতে পারবো না, শ্রমিক না আপনার। সে অবস্থা খারাপ আপনার, মোটামুটি 1-8 বছর থেকে খারাপ আপনার দিয়েছে। শ্রমিক কমে গেছে মেলায়, তার আপনার মজুরিও কম। আপনার আমরা যে কাজ করি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, আপনার আমরা ওই মজুরিতে হয় না, আপনার কম। আগে 12 মাস থাকতে এখন আপনার নাই, এখন কম। এখন ঈদের লেগে আপনার এই মোটামুটি 1-8 মাস থেকে কাজটা চলছে আপনার। এলে বন্ধই থাকে বেশিরভাগ, 10 দিন হয়, 20 দিন বসে থাকে এরকম। আপনার কীভাবে আমাদের হবে, সংসারটা চলবে আপনার। করোনার পরে 1 বছর ভালো হলো, তারপরে আবার আপনার বন্ধ হয়েছে। এই যে সরকার আবার পাল্টিয়ে গেল, তারপর থেকে মানে আরও খারাপ হয়ে গেছে। তাঁতের কাজ করে আপনার যে মজুরিটা আমরা পাই, তাতে আমাদের সংসার চালিয়ে যে অন্য কিছু একটা কোনো কিছু করবো, বাড়তি কিছু এর কোনো বিকল্প পথ
বোঝা পাওয়া যাচ্ছে না। 30 বছর থেকে এই কাপড়ই তৈরি করি, কিন্তু কোনদিন তো এক গজ কিনে একটা শার্ট বানিয়ে গায়ে দিতে পারিনি, আকাঙ্ক্ষা থেকেই গেল। আমরা জীবনও হবে না আমাদের। এখন এক গজ কাপড় দাম 800 টাকা, আমি তো কিনে শার্ট বানাতে পারবো না। সাধারণ মানুষ তো পারবেই না, কিন্তু কারিগর আমরা হয়ে তো পারবো না। যে হিসাবে খাটনি সেই হিসাবে পয়সা নাই আমাদের। আমরা ধরে আছি আমাদের বাপদাদার পেশা, জন্মগত পেশা আমাদের ধরেন, এই জন্য আমরা করিয়েছি, টাকা ইনকাম করি আমি ধরেন, তাদের সংসার চালা দিয়ে আমার অন্যান্য কোনো ই করা যায় না। আমরা একটা শার্টের পিস নিই ধরেন 250 350 টাকায়, এটা এক গজ কাপড়ের দাম পড়বে ধরেন 700-750 টাকা। এই জন্য আমরা এই কাপড় বিক্রি করতে পারছি না। ছেলে মেয়েদের উৎসব পার্বণে কিনে দিতে পারা যায় না, দাম বেশি হিসাবে। আমি অথচ আমি নিজেই দামি পোশাকটা বানাই। এত দামি পোশাক মানে তৈরি করে আমার আকাঙ্ক্ষায় পূরণ করতে পারি না। সেই হিসাবে শ্রমিক কিভাবে করবে? কাজ করে মানুষের আশা আকাঙ্ক্ষা যদি না মেটে, তাহলে সে কাজ করবে কিভাবে মানুষ? এই কারণে এই কাজ ছেড়ে অন্য কাজে চলে যাচ্ছে শ্রমিকেরা। আমি 40 বছর ধরে পড়ি, কিন্তু আমি যে কোনোদিন এটা পড়ি না, কিন্তু পড়তে পারি না। যে পরিবারকে যে কিনে আমি পড়াবো সে সমর্থন আমাদের নাই। টাকা যদি আমরা পাই সেটি আমাদের পরিবার চলে না, এবং চালাইতে খুব হিমশিম হয়, খুব কষ্টভাবে চলতে হয়। 10 দিন চললে আপনার 15 দিন বয়ে থাকতে হয়, আমরা বা 20 দিন বয়ে থাকতে হয়। কারণ কীভাবে চলবো, ওই যেটি হয় ওইভাবে চলাই। বাড়তি আমরা কোনো কিছু করতে পারি না, ছেলেমেয়েরার কোনো আশা পূর্ণ করতে পারি। বাড়তি যাই করবো আমরা ঈদের সময়তে বা কোনো ইয়াতে, সেটাও আমাদের সুযোগ নাই, পারি না। হ্যাঁ, জীবনটা আমাদের এভাবেই সাদাভাবে এই চলাফেরাতে এভাবেই শেষ হয়ে গেল। আর আমরা কিছু করতে পারছি না। এখন কোথায় যাবো আর কী করবো? এখন এই অবস্থাতেই এখানে আছি। আমার তো এই পেশাতে আমার তো সব জীবন শেষ, জীবন চলে গেছে। কিন্তু আমার ছেলে মেয়েকে, ছোটো ছোটো বাচ্চারা, ওরা কিন্তু আবার এই কাজে আর আমদানি পাচ্ছি না। ওরা তো অন্য পেশা কাজই দিতে হবে। এই পেশা করে কোনো ভবিষ্যৎ নাই, এই পেশা কাজে আপনার কোনো ভবিষ্যৎ নাই। চাহিদা তো মোটামুটি ভালোই ছিল বা চলছিলই ভালো, কিন্তু দাম বৃদ্ধি পাওয়ায় এখন আস্তে আস্তে আর কি কমে যাচ্ছে। করোনা কাটতে ওঠার পরে আপনার সুতার রেটটা দিনের দিন বৃদ্ধি পাচ্ছে। এই জন্য আমাদের তাঁত শিল্পটা দিনের দিন এটা কমে যাচ্ছে। প্রোডাকশন আমাদের যত দিন যাচ্ছে কমে যাচ্ছে। সুতার দাম বৃদ্ধি পাচ্ছে, তুলনামূলকভাবে আমরা কাপড়ের রেট পাচ্ছি না পাওয়ার কারণেই আমাদের তাঁত শিল্পটা কমে যাচ্ছে আর কি, বন্ধ হয়ে যাচ্ছে। সরকার যদি আমাদের দিকটা দেখে তাহলে হয়তো আমরা আবার ঘুরে দাঁড়াতে পারবো। ঋণগুলো যদি দেয় তাহলে ভালো কিছু একটা করতে পারবো, আবার হয়তো আগের মতো তাঁত ফিরে নিয়ে আসবো। সরকারি বিশেষ করে সংশ্লিষ্ট কর্মকর্তাদের যাদের এখানে দায়িত্ব রয়েছে, তারা অনেকটা পিছু মনোভাব আমার মনে হয়। আমরা 2000 বা 2010 সাল পর্যন্ত মোটামুটিভাবে ব্যবসাটাকে সঠিকভাবে করতে পেরেছি, কিন্তু এখন যেটা হয়েছে, প্রত্যেকটা দ্রব্যমূল্যের দাম বেশি বেড়ে গেছে। বিশেষ করে এখন বর্তমানে যেটা হয়েছে সেটা হচ্ছে যে আমাদের ইন্ডিয়া থেকে যে সরাসরি কিছু রেশম কাপড় আসে, কিন্তু ওটা পুরোপুরি রেশম নয়। যেটা দেখা যাচ্ছে অনেক সময় বলা হয়ে থাকে সেটা বেঙ্গালুরু সিল্ক বলে, কিন্তু আসলে আমরা যে রাজশাহী সিল্কের অন্তর্ভুক্ত বা রাজশাহী সিল্কে যে আমরা লালন করে আছি, বিশেষ করে আমাদের চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানার, আমরা বিশেষ করে হরিনগর এই গ্রামের তাঁতি সম্প্রদায়েরা যেটা হাতে চালিত তাঁত দ্বারা আমরা থান কাপড় বা মসলিন কাপড়, এন্ডি কাপড় বা জয়শ্রী সিল্ক বা মটকা বা যেটাকে আমরা বলি পিওর কটন সিল্ক, সেই জিনিসগুলো আমরা এখন তৈরি করে থাকি। পাশাপাশি আমাদের এখন নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো দাম বেড়ে যাওয়ার কারণে আমরা হিমশিম খাচ্ছি, কারণ তাদের প্রোডাক্টগুলো অর্থাৎ বাইরে থেকে যে সমস্ত প্রোডাক্টগুলো আসছে বিশেষ করে ইন্ডিয়া থেকে, সেগুলো দাম অত্যন্ত কম এবং চাকচিক্য বা জৌলুসটা বেশি, যার কারণে মানুষ ওই পোশাকের বেশি ঝুঁকছে। যেমন আমাদের একটা বলাকা সিল্ক যদি প্লেন নিতে হয় তাহলে বর্তমানে সেটার দাম পড়বে প্রায় 7,000 টাকা, একটা প্লেন 7 গজ কাপড়ের মূল্য। কিন্তু যেটা ইন্ডিয়া থেকে আসছে সেই কাপড়ের মূল্য হচ্ছে অনলি 600 টাকা।
সিল্ক নামেই কিন্তু সেটা সিল্ক নয়, কিন্তু বাইরের চাকচিক্যটা দেখে তাদের সেটাকেই মনে করছে মানুষ সিল্ক। অথচ আমরা যে এই কষ্টসাধ্য করে যে রেশম কাপড় উৎপাদন করছি, আমরা এক কথায় হাতের পরশ দিয়ে, মমতা দিয়ে, আমরা অত্যন্ত শ্রম দিয়ে বা দক্ষতা দিয়ে যে বাংলাদেশি পোশাক বা দেশীয় পোশাকটাকে আমরা তুলে নিয়ে যাচ্ছি, সেটার জন্য বাংলাদেশের সরকারের আরও বেশি পৃষ্ঠপোষকতা দরকার বলে আমি মনে করি।